দিগন্ত বিস্তৃত পুষ্টি সমৃদ্ধ চারণভূমি, তার মাঝখানে দাঁড়িয়ে এক বিশাল তৃণভোজী প্রাণী অনাহারে মৃত্যুর প্রহর গুনছে। চারপাশে অফুরন্ত খাবার, অথচ প্রাণীটা নিজেরই অত্যন্ত শক্তিশালী ইমিউন সিস্টেমের কাছে পুরোপুরি আটকা পড়েছে। যে অঙ্গটাকে তার রক্ষা করার কথা, ইমিউন সিস্টেম সেটাকেই ধ্বংস করে ফেলেছে। কি অদ্ভুত বিশাল একটা এক চরম প্রাণীর সংবিরোধী জন্য অবস্থা, তাই না? তার জিভটাই ঘাস ছেঁড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। কিন্তু ট্র্যাজেডিটা দেখুন, এই অত্যাবশ্যকীয় হাতিয়ারটাই হঠাৎ অবশ আর ক্যালসিফাইড ব্লকে পরিণত হয়ে যায়। নরম পেশিগুলো পাথরের মতো একেবারে শক্ত হয়ে ওঠে। এই ভয়ঙ্কর রূপান্তর প্রাণীটিকে স্থায়ীভাবে অচল করে আর বেঁচে থাকার ন্যূনতম ক্ষমতাটুকুও তার কাছ থেকে কেড়ে নেয়। এর পেছনের মূল খলনায়ক হল অ্যাক্টিনোব্যাসিলাস লিগনিয়ারাসি নামের ব্যাকটেরিয়া। এরা গরুর স্বাভাবিক লালাতে শান্তভাবে বসে থাকে, কিন্তু মাঠে ভালো ঘাস না পেলে গবাদি পশুরা শক্ত ঘাস চিবায়। ঠিক তখনই জীবের প্রতিরক্ষামূলক মিউকোসাল ব্যারিয়ারে ছোট্ট ফাটল তৈরি হয়। ব্যাস, ওই সামান্য সুযোগ পেয়েই ব্যাকটেরিয়াগুলো গভীর নরম টিস্যুতে ঢুকে খুব দ্রুত তাদের স্থায়ী কলোনি বানিয়ে ফেলে। এই বিপর্যয়ের টাইমলাইনটা শুনলে রীতিমতো চমকে যাওয়ার মতো। আণবিক্ষণিক একটা ক্ষত হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। এরপর ইমিউন সিস্টেম কয়েক ঘন্টার মধ্যেই তৈরি করে পায়োগ্র্যানুলোমা। তাতেও কাজ না হলে কয়েকদিনে শুরু হয় ফাইব্রোপ্লাসিয়া, মানে কোলাজেন দিয়ে শক্ত আবরণ তৈরি। আর কয়েক সপ্তাহের মধ্যেই পুরো জিভে নেমে আসে একেবারে ভয়ঙ্কর এক শক্ত অবশ্যতা। ভেতরের এই তুমুল জৈবিক যুদ্ধ একসময় বাইরেও প্রকাশ পেতে শুরু করে। ফুলে ওঠে ভেতরের ক্ষতগুলো, বাইরের দিকে ধাক্কা দিলে জিভ ও মাড়িতে ফ্যাকাশে শক্ত নডিউল ফুটে ওঠে। দৃশ্যটা যে কোনো থ্রিলার সিনেমার চেয়েও ভয়ঙ্কর। জিভটা ফুলে এমন অনর ব্লকে পরিণত হয় যে সেটা দাঁতের বাইরে অসহায়ভাবে ঝুলে থাকে, আর তা থেকে অনবরত লালা ঝরতে থাকে। এই ক্ষমাহীন ফাইব্রোপ্লাসিয়ার চূড়ান্ত পরিণতি আসলে কি? এক ভয়াবহ যান্ত্রিক অচলাবস্থা বা মেকানিক্যাল লকআউট। জিভের পেশি এতটাই ক্যালসিফাইড হয়ে যায় যে প্রাণীটির খাবার গেলার ক্ষমতাই হারিয়ে যায়। বিশাল প্রাণীকে ক্রমাগত লালা ঝরাতে দেখলে বোঝা যায় এটা কতটা সিরিয়াস ইমার্জেন্সি। প্রাণীটি আক্ষরিক অর্থেই পরিপাকতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে অনাহারে করুণ মৃত্যুর দিকে যায়। এবার ভাবুন তো একজন পশু চিকিৎসকের কথা। এটা তাদের জন্য এক বিশাল ডায়াগনস্টিক চ্যালেঞ্জ। কারণ অনবরত লালা ঝরানো গলায় কিছু আটকে গেলেও হতে পারে, আবার জলাতঙ্কের মতো মরণঘাতী রোগেও হতে পারে। জলাতঙ্ক হলে চিকিৎসকের নিজেরও কিন্তু চরম ঝুঁকি। তাই আসল কারণটা ধরতে সামান্যতম ভুল হলেও তা সবার জন্যই একেবারে ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। লুকিয়ে থাকা আসল অপরাধীকে বের করতে চিকিৎসককে খুব সাহসী আর সুশৃঙ্খল তদন্ত চালাতে হয়। প্রথমে দেখতে হয় খাদ্যনালীতে কিছু আটকে আছে কিনা, তারপর জুনোটিক রোগগুলো বাতিল করতে হয়। এরপর আসে সবচেয়ে ঝুঁকির কাজ, চরম সাহসিকতার সাথে বিশাল প্রাণীটার মুখের একেবারে ভেতরে হাত ঢুকিয়ে জিভের গোড়ায় শক্তভাবে চাপ দিয়ে পরীক্ষা করা। সরাসরি হাত দিয়ে পরীক্ষা করার সময় চিকিৎসক জিভের গভীরে ঠিক পাথরের মতো শক্ত মাল্টিফোকাল অ্যাবসেস বা ফোড়া অনুভব করেন। সেখান থেকে নমুনা বের করলে দেখা যায় সেগুলো গোলাকার হলুদ সাদা ক্ষতের মতো, যা ঘন পুজ আর সালফার গ্র্যানিউল দিয়ে ঠাসা। এই ভয়ঙ্কর আবিষ্কারটাই প্রমাণ করে ভেতরের ফাইব্রোসিসের কথা। আর তখনই চিকিৎসক বুঝে যান রোগীকে বাঁচাতে কোন বায়োকেমিক্যাল অস্ত্রটা প্রয়োগ করতে হবে। রোগ নিশ্চিত হওয়ার পর শুরু হয় আসল মিশন। এক্ষেত্রে সাধারণ মলম বা বাহ্যিক চিকিৎসায় কোনো লাভ নেই। তাই সরাসরি জুগুলার ভেইনে অত্যন্ত শক্তিশালী সোডিয়াম আয়োডাইডের ইনজেকশন দেওয়া হয়। এটা একটা নির্মম ধ্বংসকারী দলের মতো শক্ত ফাইব্রোটিক বর্মটাকে গুলিয়ে দেয়। আর ঠিক সেই সুযোগেই সিস্টেমিক অ্যান্টিবায়োটিকগুলো ভেতরে ঢুকে দেয়ালের আড়ালে লুকিয়ে থাকে ব্যাকটেরিয়ার কলোনিগুলোকে প্লাবনের মতো ভাসিয়ে ধ্বংস করে। দারুণ এক কৌশল, তাই না? ভাবুন তো, এই নিখুঁত বায়োকেমিক্যাল আক্রমণটা না হলে ব্যাকটেরিয়াগুলো দেয়ালের ভেতরেই দিব্যি নিরাপদে থেকে যেত, আর মৃত্যু না হওয়া পর্যন্ত অচলাবস্থাও চলতেই থাকত। কিন্তু চিকিৎসার ম্যাজিকটা দেখুন, মাত্র কয়েকদিনেই ম্যাজিকের মতো প্রদাহ কমতে থাকে। সপ্তাহ জুড়ে শক্ত হতে থাকা ফাইব্রোপ্লাসিয়া প্রশমিত হয়, আর মারাত্মক ক্ষতিগ্রস্ত জীবটা অলৌকিকভাবে তার জীবন রক্ষাকারী যান্ত্রিক নমনীয়তা আবার ফিরে পায়। ওষুধ দিলেই কিন্তু সব শেষ হয়ে যায় না। অপেক্ষার এই সময়টাতে খামারিকেও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশগত পরিবর্তন আনতে হয়। চারপাশের সমস্ত রুক্ষ ঘাস সাথে সাথে সরিয়ে ফেলতে হয়, যাতে নতুন আঁচড় না লাগে। বদলে প্রাণীটিকে দিতে হয় পুষ্টি সমৃদ্ধ নরম তরল খাবার। এতে করে অচল জীবটিকে আর টানাটানি করে ঘাস ছিঁড়তে হয় না, সেটি বিশ্রাম পায় আর প্রাণীটিও জরুরি পুষ্টি পেয়ে যায়। এখানে একটা বিষয় জোর দিয়ে বলা দরকার, এই সময়টাতে শক্ত জীবটা শারীরিকভাবে টানাটানি করা কিন্তু মারাত্মক ক্ষতিকর। কারণ ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোর আর স্বাভাবিক স্থিতিস্থাপকতা অবশিষ্ট নেই। তাই সামান্যতম জোর খাটালেও সেটা অবশিষ্ট ভঙ্গুর ফাইবারগুলোকে সজোরে ছিঁড়ে ফেলবে। ফলে দেখা দেবে প্রচণ্ড অভ্যন্তরীণ রক্তপাত। এমনিতেই ক্লান্ত প্রাণীটার ওপর এর ফলে যে পরিমাণ অবর্ণনীয় যন্ত্রণা নেমে আসবে তা কল্পনারও বাইরে। মাত্র একটা অতি ক্ষুদ্র আঁচড় কিভাবে আমাদের প্রতিরক্ষামূলক ইমিউন সিস্টেমকে এক প্রাণঘাতী কারাগারে পরিণত করে?
এই রোগটিকে হারানো পুরোটাই নির্ভর করে চরম এক জৈবিক ব্যর্থতাকে নিখুঁতভাবে চিনে ফেলার উপর। এটা আমাদেরকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় নিয়ন্ত্রণহীন ইমিউন ওভার রিয়াকশনের পরিণতি আসলে কতটা ধ্বংসাত্মক হতে পারে। সত্যি বলতে কি, আমরা প্রতিনিয়তই অত্যন্ত সূক্ষ্ম এক জৈবিক ভারসাম্যের সুতোর ওপর দিয়ে হাঁটছি।